আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরবর্তী ক্লাস নিয়ে শুরু হচ্ছে। আজকে ক্লাসে হচ্ছে আমরা চিত্র এবং চিত্র এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম তোমাদের আজকে ক্লাসে হচ্ছে তোমরা খাতা কলম এবং পেন্সিল নিয়ে বসবে, কারণ চিত্র দেখাইতে হবে। তো আজকে ক্লাসটাতে আমরা চেষ্টা করব তোমাদের জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছো, ভালো আছো। তো ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করি আজকে। দেখো স্লাইডে গত ক্লাসে আমরা এই পর্যন্ত গিয়েছিলাম এবং এখানে বলেছিলাম যে আমরা এই টপিকটা আগামী ক্লাসে বলবো এবং সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে, ভালো খেয়াল করো, এটা হচ্ছে মানে 18 শতাব্দীর শেষ 19 শতাব্দী শুরু হচ্ছে এরকম একটা অবস্থায় ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস, এবং সে হচ্ছে ব্রিটিশ একজন অর্থনীতিবিদ, নাম হচ্ছে থমাস রবার্ট ম্যালথাস, জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে অর্থাৎ পপুলেশন এবং হচ্ছে কি ফুড, পপুলেশন এবং ফুড এই দুটো জিনিসের মধ্যে সে একটা রিলেশন দেখাইছে এবং এই বিষয়ে যে মন্তব্য করছে বা বক্তব্য পেশ করছে এবং তাকেই বলা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তাহলে ভালো করে একটু যদি সিম্পলি কয়েকটা কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেন হচ্ছে যে এটা কত শতাব্দীতে হয়েছিল? অষ্টাদশ শতাব্দীতে 1798 সালে। উনি কোন দেশের ছিল? উনি ব্রিটিশ অর্থনীতিবিদ ছিল, ওনার নাম হচ্ছে থমাস রবার্ট ম্যালথাস, এবং উনি কিসের মধ্যে সম্পর্ক দেখাইছেন? খাদ্য ও জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যা হচ্ছে পপুলেশন আর খাদ্য হচ্ছে ফুড, এই দুটোর মধ্যে রিলেশন উনি দেখাইছে এবং তার এই বিষয়টাকে নিয়ে বলা হয়েছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এরপরে এখানে আসো, ম্যালথাসের তত্ত্বের মূল ভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। স্যার জ্যামিতিক হারে মানে কি? জ্যামিতিক হারে যেমন দুই যদি হয়, যেমন এক, সিম্পল এক হইলে ডাবল কত? দুই ডাবল কত? চার ডাবল কত? আট ডাবল কত? 16 ডাবল কত? 32 ডাবল কত? 64। এরকম করে ডাবল হবে আর কি। দুই ডাবল, একের ডাবল দুই ডাবল চার ডাবল আট ডাবল 16 ডাবল 32। অর্থাৎ যদি এরকম ডাবল করে বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলতে পারি জ্যামিতিক হারে বৃদ্ধি। আর যদি বলা হয় গাণিতিক হারে বৃদ্ধি কোনটা? 1 2 3 4 5 6, এটাকে বলা হয় গাণিতিক হারে বৃদ্ধি। ওকে, 1 2 3 4 5 6 মানে সিরিয়ালি বৃদ্ধি পাওয়াটাকে বলতেছে গাণিতিক হারে বৃদ্ধি। আর জ্যামিতিক হারে বৃদ্ধি হচ্ছে কি ডাবল করে, অর্থাৎ 1 এর ডাবল 2 ডাবল 4 এর ডাবল 8 এর ডাবল 16 ডাবল 32, এই যে ডাবল করে বাড়তেছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি তোমার জ্যামিতিক হারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে যদি সংখ্যা, এটা জনসংখ্যা তত্ত্বের আলোচনা হলো, মূল বক্তব্যটা কি বলছে? জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় কিভাবে বাড়ে? জ্যামিতিক হারে বাড়ে। আর খাদ্য বাড়ে কিভাবে? গাণিতিক হারে। ওকে, জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বাড়ে। যদি एग्जांपल চাও বলবো যে 1 2 4 8 16 32 64 এইভাবে বাড়তেছে। আর গাণিতিক হারে एग्जांपल চাইলে 1 2 3 4 5 6 এই একদম। আচ্ছা গেল। এরপরে চলে আসো, গেল তোমার মূল বক্তব্য। এরপরে আমরা চলে আসি পরের টপিকসে। এই দেখো একটা আমি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আমি একটা আলোচনা করছি। এখানে দেখো বছর, জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি আছে, এবং এখানে খেয়াল করো এটা কিন্তু 0 বছর, 0 বছর থেকে আমরা শুরু করলাম এবং 25 বছর পর আমরা এটা কাউন্ট ডাউন করলাম। 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর, একটু ডাউট দিয়ে গেলাম, আরো মনে থাকতে পারে 200 বছর, 300 বছর, এটা আমি হয়তো দিয়ে গেলাম আর কি। জনসংখ্যা বৃদ্ধি ধরো যখন 0 থেকে শুরু করলাম 1% ছিল, মানে 1 ছিল, তখন খাদ্য ছিল 1, তার মানে এই লেভেলটাতে ভালো অবস্থা ছিল। যখন 25 বছর পরে জনসংখ্যা ছিল 1, হয়ে গেছে কত? 2, কিন্তু খাদ্য দেখো 1 এর থেকে 2 হয়েছে। ওকে, এটাও ভালো আছে, অর্থাৎ প্রথম দিকটা ভালো আছে। যখন 50 বছর হয়ে গেল, জনসংখ্যা 2 এর ডাবল হয়ে কত হয়েছে? 4, আর খাদ্য 2 থেকে 3%। 75 বছরে এই যে 4 ডাবল ছিল লোক, এটা ডাবল হয়ে গেছে, কত হয়েছে? 8, কিন্তু খাদ্য কিন্তু গাণিতিক হারে 4 হয়েছে। 100 বছরে 8 ডাবল 16, কিন্তু এখানে 5 হয়েছে। 200 বছরে এটা ডাবল হইতে মানে এটা অনেকগুলি আছে, মানে 100 এর পর 125 150 175 তারপরে 200। আমি ডলার দিয়ে একবার 200 বছর কত হয়ে গেছে? আর দেখো 9। আর 300 বছর দেখো 4096 গুণ হলো জনসংখ্যা আর খাদ্য গুণ 13, তার মানে দেখা যাচ্ছে খাদ্য বাড়তেছে 1 2 3 4 5, অর্থাৎ গাণিতিক হারে বাড়তেছে। আর জনসংখ্যা বাড়তেছে কিরকম হারে? এটা জ্যামিতিক হারে বাড়তেছে। 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 এইভাবে বাড়তেছে। তাহলে আমরা যে চিত্রটা আঁকবো এই পর্যন্তই আঁকাবো। আর ওগুলি যে দিলাম স্যার, ওটা আপনাদের বোঝার জন্য দিয়েছি, ওটা আপনার চিত্রের মধ্যে আসবে না, ওটা জাস্ট বোঝার জন্য দিলাম যে একটা সময় পৃথিবীর অবস্থাটা কি হয়। খেয়াল করো, 300 বছর পরে 4096, আর খাদ্য কত? মাত্র 13, তার মানে কি একটা বিশ্রী অবস্থা।
অর্থাৎ বোঝা যাচ্ছে যে এইভাবে যদি জনসংখ্যা বাড়তে থাকে তাহলে জনসংখ্যার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, অর্থাৎ এইভাবেই হতে থাকে। তাহলে আমি আশা করি বুঝাতে পারছি যে জনসংখ্যা বাড়তেছে জ্যামিতিক হারে, খাদ্য বাড়তেছে গাণিতিক হারে। ওকে, এরপরে চলে আসে আমরা চিত্রের মধ্যে। দেখো একটা চিত্র আঁকানো হয়েছে। আচ্ছা, চিত্রের মধ্যে আমি ভূমি অক্ষে দিয়েছি y and t। y হচ্ছে বছর আর t হচ্ছে সময়, বছর বা সময় তুমি যেটা বলো, ভূমি অক্ষে দিলাম। আর লম্ব অক্ষে p ফর পপুলেশন আর f ফর ফুড, অর্থাৎ লম্ব অক্ষে আমরা দেখাইছি কি বলে জনসংখ্যা, আর দেখাইছি হচ্ছে গিয়া খাদ্য। আর ও যেখানে দেখো যে নীল বারটাকে আমরা আলোচনা করছি হচ্ছে গিয়া পপুলেশন বার, আর এফ বার যেটা রেড বার দিয়েছি সেটাকে দিয়েছি তোমার কি বলে খাদ্যের বার। এবং এখানে এই চিত্রটাতে আমরা খেয়াল করো 25, 50, 75 এবং 100 মাত্র 4টা বছর নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের এখানে অনেকগুলি ছিল। এখানে 100 পরে 200 ছিল, 300 ছিল, তা ওগুলি নিয়ে আমরা আলোচনা করতেছি না, এখন এত বছর তো দরকার নাই। আমরা শুধু শুরু থেকে শুরু দরকার নেই, 25 থেকে আমরা এই কটা জিনিস আমরা আলোচনা করার দেখাতে চাচ্ছি। 25, 50, 75, 100। তাহলে প্রথমেই আসা 25 বছর যখন ছিল তখন ছিল 2, অর্থাৎ জনসংখ্যা 2, খাদ্য 2। আসলে দেখো তো তাই কিনা, দেখো 25 বছরে আর 0 বছরে একটু খেলো, 0 বছর থেকে আমরা আলোচনা করছি। 0 বছরে ছিল, 25 বছর থেকে আমরা দেখাবো। 0 থাকলে ওটা দরকার নাই, দরকার নেই আমাদের। 25 বছর থেকে এখন 2। দেখো এই দেখো 25 বছরে খাদ্য এটা কি জনসংখ্যা 2 আবার খাদ্য 2, এই ফর্মে করে খাতায় টালি করে দিবে এরকম করে, খাদ্য 2 জনসংখ্যা 2। আচ্ছা, কেন? তারপরে খেয়াল করো, সরি 50 বছরে জনসংখ্যা ডাবল হয় কত হয়েছে 4, আর খাদ্য কত 3। তাহলে খেয়াল করো জনসংখ্যা হচ্ছে এই দেখো 4 আর খাদ্য কত 3। ওকে, তারপরে দেখো খেয়াল করো 75 হলে জনসংখ্যা কত 8, খাদ্য হচ্ছে 4। এই যে 75 হলে খাদ্য জনসংখ্যা হচ্ছে 8 আর খাদ্য কত মাত্র 4। আর লাস্ট তুমি খেয়াল করো 100 হলে কত জনসংখ্যা হচ্ছে 16, খাদ্য হচ্ছে মাত্র 5। কত মানে ডিফারেন্স, 100 হচ্ছে জনসংখ্যা 16, খাদ্য হচ্ছে 5। স্যার এটা ব্যাখ্যা দিব কিভাবে? সব ব্যাখ্যা তোমরা জানো, তারপর বলে দিচ্ছি। চিত্রের ভূমি অক্ষ হচ্ছে গিয়া বছর বা সময়, আর লম্ব অক্ষ হচ্ছে তোমার জনসংখ্যা এবং খাদ্য। তারপর চতুর্দিকে দেখা যায় যে বলবা যখন 25 বছর সময়ে খাদ্য ও 2, জনসংখ্যা 2, জনসংখ্যা 2, খাদ্য 2। 50 বছরের সময় তোমার জনসংখ্যা হচ্ছে 4 আর খাদ্য হচ্ছে 3। আর 75 বছরে জনসংখ্যা হচ্ছে 8 আর খাদ্য হচ্ছে কত 4। আর 100 বছরে জনসংখ্যা হচ্ছে 16 আর খাদ্য হচ্ছে কি তোমার 5। এই হচ্ছে মোটামুটি আলোচনা। এবং এই যে তোমার জনসংখ্যা ও খাদ্যের মধ্যে সম্পর্কটা, এটা ম্যালথাস আলোচনা করছে। এবং ম্যালথাস এই জিনিসটাই বোঝাচ্ছে যে জনসংখ্যা হচ্ছে অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বাড়ে, আর খাদ্য হচ্ছে গাণিতিক হারে বাড়ে। এইগুলো চিত্র। তো যেটা তোমাদের বলতেছিলাম যে এখানে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের প্রতিরোধ ব্যবস্থার মধ্যে নির্মাণাত্মক ব্যবস্থা, একটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ। আচ্ছা, নির্মাণাত্মক ব্যবস্থাটা কি? আর ম্যালথাসি পার্টাতে কি জানতে চাইছে? ম্যালথাস বলতে যাচ্ছে যে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারি জনসংখ্যাকে থামানোর জন্য। তো সেই নির্মাণ ব্যবস্থাকে 3 জায়গায় ভাগ করছে। একটা হচ্ছে তোমার পাপ, লাঞ্ছনা, আর একটা হচ্ছে নৈতিক বাধা, বা যেটাকে বলে নৈতিক বাধা, পাপ ও লাঞ্ছনা। নৈতিক বাধা যেটা বলছে তো বিবাহ ব্যতিরেকে কোনো সম্পর্ক, বিবাহ ব্যতিরেকে কোনো সম্পর্ক না করছে। আর পাপ বলতে বলছে যে ধর্মীয়ভাবে এইভাবে চিন্তা করা যে এটা করলে নরনারীর অবাধ সম্পর্কটা এটা বন্ধ করতে বলছে। আর লাঞ্ছনা বলতে বুঝাইছে যে অর্থাৎ সামাজিক যে অবস্থাটা সৃষ্টি হয় সেখান থেকে দূরে থাকা। তো আমি আবারও বলতেছি 3টা কথা, একটা হচ্ছে নৈতিক বাধা, আরেকটা হচ্ছে পাপ, আরেকটাকে বলা হয়েছে লাঞ্ছনা। এবং এই 3টা পদ্ধতির মাধ্যমে বা 3টা ওয়ের মাধ্যমে সে বলতেছে যে এটা নিবারণমূলক ব্যবস্থা করা যায়। একটা হচ্ছে নৈতিক বাধা। কি নৈতিক বাধা? হচ্ছে যে বিবাহ ব্যতিরেকে কোনো সম্পর্ক তৈরি না করা, অর্থাৎ যেটা আমরা ইউরোপ কান্ট্রি দেখতে পারি, অবশ্য বাংলাদেশেও অলরেডি এটা শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক। তো অর্থাৎ বিবাহ ব্যতিরেকে সম্পর্ক তৈরি না করা। আর আরেকটা হচ্ছে পাপ, অর্থাৎ নরনারীর মধ্যে অবাধ মেলামেশাটা বন্ধ করতে বলছে। আর লাঞ্ছনা বলতে যেটা বোঝাইছে যে সামাজিকভাবে এটাকে বা দৃষ্টিকোণ থেকে এটাকে এরকম খারাপভাবে নেওয়া, অর্থাৎ সামাজিকভাবে যদি এটাকে এরকমভাবে স্ট্রিক্টলি মেনটেন করা হয় তাহলে দেখা যায় এই পদ্ধতির মাধ্যমেও আমরা ইচ্ছা করলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি। আর প্রাকৃতিক নিরোধ বলতে বোঝাইছে, প্রাকৃতিক নিরোধ বলতে যেমন ধরো তোমার যুদ্ধ হইতো, যুদ্ধ বিগ্রহ, বা দেখা গেল অসুস্থ লোক
বা দেখা গেছে যে প্রাকৃতিকভাবে কোনো এরিয়া, যেমন সামাজিকভাবে বা প্রাকৃতিকভাবে কোনো এরিয়াতে এরকম জনসংখ্যার একটা প্রভাব পড়তে পারে, এবং এই ওয়ে তো প্রাকৃতিকভাবে এটা হইতে পারে, যেমন যুদ্ধ বিগ্রহ হইতে পারছে, অসুস্থ কোনো ব্যক্তি হইতে পারে, বা কোনো কি বলে ভৌগোলিকভাবে কোনো সমস্যা হইতে পারে। তো এই ওইটাতেও দেখা যায় যে তোমার প্রাকৃতিকভাবে একটা নিরোগ হইতে পারে, আর এটা হচ্ছে নিবারক প্রভাব। এইটা আমরা সুন্দর করে পড়ে নিব, এটা আমাদের অনুধাবন একটা আসতে পারে। ঠিক আছে, আগে যে টপিকটা পড়াইলাম আমরা, আগে যে অংশটা, ওই অংশটা হচ্ছে আমাদের আসতে পারে, কিন্তু এই অংশটা তো হচ্ছে তোমার দেখা গেছে যে কি বলে তোমার প্রাকৃতিক নিরোগ ও হচ্ছে নিবারক জিনিসটা আমরা করে ফেলবো। এরপরে আমরা চলে আসি পরের অংশটাতে। আমরা এরপর চলে আসবো হচ্ছে গিয়া ম্যাথের জনসংখ্যা তথ্যের সমালোচনা, বা এটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে যে উনি যে সুন্দর তথ্য দিল, আসলে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই আলোচনা যেমন আছে সমালোচনা থাকতে পারে। তো সমালোচনা করে আমরা বলতে পারি জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না। উনি বলছেন জ্যামিতিক হারে বাড়ে, কিন্তু আসলে বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় জ্যামিতিক হারে নাও বাড়তে পারে, যুদ্ধ হইতে পারে, তারপর কোনো কারণে ভূমিকম্প হইতে পারে, আবার দেখা গেছে কোনো কারণে কোনো মহামারী হইতে পারে, এভাবে কিন্তু মানুষ মারা যায়। অর্থাৎ উনি যেভাবে বলছে জ্যামিতিক হারে, বাস্তবটা আসলে পৃথিবীতে বাড়তেছে না। তাহলে পৃথিবীতে তো যে পরিমাণ বাড়তেছে সে পরিমাণ তো মৃত্যু হচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদ আগে ছিল হচ্ছে সনাতন পদ্ধতি চাষাবাদ হতো, কিন্তু এখন তো বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদ করে 1 হেক্টর জমি থেকে অনেক বেশি উৎপাদন করা যায়। অর্থাৎ উনি যেভাবে ভয় পাইছে, বাস্তবটা এরকম নাও হইতে পারে। শিল্প বিপ্লব, প্রযুক্তিগত উন্নয়ন। একটা সময় ছিল যে মানুষ সনাতন পদ্ধতি চাষাবাদ করতো, কলার রান্না ছিল না, কিন্তু এখন প্রযুক্তি ডেভেলপ হওয়ার কারণে এখন কিন্তু শিল্প বিপ্লব হচ্ছে, প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে। অর্থাৎ উনি যেভাবে চিন্তা করছিল ওইভাবে কিন্তু এখন হচ্ছে না। শিল্প বিপ্লবের মাধ্যমে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, যা মানুষকে আরো জীবনযাত্রার মান আরো উন্নত করছে। জনসংখ্যা গুণগত দিক উপেক্ষিত। জনসংখ্যা ঠিক আছে, একটা জনসংখ্যা অবশ্যই মানুষের জন্য অভিশাপ বা সমাজের জন্য অভিশাপ, কিন্তু জনসংখ্যা গুণগত দিক আছে। তুমি একটা মিল কারখানা চালাবা, সেখানে তুমি যতই কম্পিউটারের জিনিসপত্র বসানো না কেন, সেখানে কিছু রক্ত মাংস করা মানুষের প্রয়োজন আছে এগুলো পরিচালনার জন্য, কারণ এগুলি তো কম্পিউটারকে বানাচ্ছে না, কম্পিউটার বানাচ্ছে কোনো না কোনো মানুষ। সুতরাং সেখানে কিন্তু জনসংখ্যার একটা বিশাল প্রভাব আছে, এবং জনসংখ্যার এই প্রভাবটাকে আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারি না। কিন্তু এই যে গুণগত দিক, সেটা কিন্তু ম্যাথাস অবগত হয়ে গেছে, বা সেটাকে সে বলেনি। লাস্ট হচ্ছে সম্পদের ন্যায্য বন্টন। হ্যাঁ, সম্পদের ন্যায্য বন্টনের কথাটাও কিন্তু উনি ওরকম ভাবে বলে নাই। সম্পদের যদি ন্যায্য বন্টন করা যায়, তো সমাজে কিন্তু সবাই মোটামুটি একটা লেভেলে জীবন ধারণ করতে পারে, এবং সে এই বিষয়গুলোকে ওরকম ভাবে হাইলাইটেড করে নাই। তো এই ব্যাপারগুলি হচ্ছে জনসংখ্যা ম্যাথের জনসংখ্যা সমালোচনা। আমরা এগুলো সুন্দর করে পড়ে নিব ইনশাল্লাহ, তাহলে দেখবো যে আমাদের মোটামুটি এই টপিকসটা ভালো পড়া হয়ে যাবে। আমাদের পরবর্তী ক্লাসে আমি লাস্ট ক্লাসের মধ্যে বা 8 নম্বর ক্লাসের মধ্যে আমি পরবর্তী ক্লাসে আর কি, অর্থাৎ 6 নম্বর ক্লাসে আমরা এগুলি উদাহরণ নিয়ে আলোচনা করবো। তো এগুলি ভালো করে দেখবা, সমালোচনা করলাম। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।